নমস্কার। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আপনাদের পড়ে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প। গল্পের নাম চোরা দরজা। শুনতে থাকুন আজকের গল্প। কর্পোরেশন থেকে নোটিশ এসেছে, অবিলম্বে বাড়িটার দোতলা আর তিনতলা ভেঙে নামিয়ে ফেলতে হবে। কলকাতা শহরের যে বাড়িগুলি এই বছরের বর্ষায় বিশেষ বিপজ্জনক বলে ঘোষিত হয়েছে, পাথুরে ঘাটার এই চক মিলানো বিরাট বাড়িখানা নাকি তাদের মধ্যে অন্যতম। গত বছর বর্ষাতেও কর্পোরেশন সতর্কবাণী পাঠিয়েছিল, প্রসন্ন নারায়ণ গ্রাহ্য করেননি। শেষ জীবনের একমাত্র সঙ্গী ভাগ্নে নন্দকে বলেছিলেন, দেদিকে নোটিশখানা, ওটাই আগে ছিঁড়ে ওড়াই। তারপর ১ বছরের শীত গ্রীষ্ম বসন্ত পার করে আবার বর্ষা এসেছে। প্রসন্ন নারায়ণ বাড়িটাকে না সারিয়েছেন না ভেঙেছেন। অতঃপর এই বছরে এই জরুরি নোটিশ জানানো হয়েছে, বাড়ির মালিক বাড়ি ভাঙানোর ব্যবস্থা না করলে কর্পোরেশন থেকেই নাকি সেই ব্যবস্থা করা হবে। এ নোটিশ আর অগ্রাহ্য করা চলে না। এবারের নোটিশ আগেই প্রসন্ন নারায়ণের হাতে পড়েছিল। কখন পড়েছিল কে জানে। নন্দ ঘরে আসতেই বিনা বাক্যে মেরজাইয়ের পকেট থেকে বার করে হাত বাড়িয়ে নন্দর দিকে এগিয়ে দিলেন। নন্দ চোখ বুলিয়ে দেখে নিয়ে মনে মনে বিপদ গণলেও মুখে কাষ্ঠ হাসি হেসে বলল, আবার ব্যাটারা আচ্ছা ইয়ে তো, কাজ তো কিছু দেখানো চাই কর্পোরেশনের, তাই লোককে উৎখাত করবার কাজ নিয়েছে। এই আপনার আবার একটা কাজ বাড়ল, নোটিশ ছেড়া। প্রসন্ন নারায়ণ গম্ভীর হাস্যে বললেন, না, এবার আর অত সহজে মিটবে বলে মনে হচ্ছে না। বোধ হচ্ছে পাড়ার লোক শত্রুতা করছে, নইলে কর্পোরেশনের এত ভূতে পায়নি যে গেল বছরের নোটিশের ফল হলো কিনা এই বছরে তার খোঁজ নিয়ে বেড়াবে। লক্ষ্মীনারায়ণ মজুমদারের ভিটে থেকে বাঁশ এবার তুলতেই হবে দেখতে পাচ্ছি। নন্দ ভয়ে মুখ চুন করে বসে রইল। মামার সঙ্গে এই রকম ভয়ানক আলোচনায় অংশগ্রহণ করা তার পক্ষে সহজ নয়। প্রসন্ন নারায়ণ আবার একটু ক্ষুব্ধ হাসি হেসে বললেন, ভেবেছিলাম বাড়িখানা হুড়মুড়ে পড়ার আগেই এই হাড় কখানা হুমড়ে পড়বে, সে আর হলো না। নন্দ একটু এদিকে ওদিকে তাকিয়ে দেখল, ১.৫ তলা সমান উঁচু এক একটা তলা। যত পেল্লায় লম্বা তত পেল্লায় চওড়া জানালা দরজা। ঘরের মধ্যে সিলিংয়ের হাতখানেক নিচে চওড়া কার্নিশের ঘের। এককালে আগাগোড়া দেওয়ালে তেল রঙা নকশা কাটা ছিল, এখন শুধু দেওয়ালে দেওয়ালে ময়লা ময়লা দাগ। বাড়ির মাথা থেকে নিচে পর্যন্ত সর্বত্রই কালের চিহ্ন সুস্পষ্ট। তবু নন্দ মন রাখা সুরে বলে, কথায় বলে মরা হাতি লাখ টাকা, যতই বেমেরামতি হয়ে যাক, তবু এই বাড়িতে এখনো নিশ্চিন্তে ১০টা বছর কাটানো চলতো। ৩ হাত চওড়া ভিত, পাথর গুঁড়োর মাল মশলা। প্রসন্ন নারায়ণ হাসলেন, পাথর যারা গুঁড়ো করেছিল তারাও তো কবেই গুঁড়ো হয়ে গেছে নন্দ। না, মানব না বলে লাভ নেই, বাড়ি খারাপ হয়ে গেছে বই কি, ৫০-৬০ বছরের মধ্যে তো মিস্ত্রির হাত পড়েনি। প্রসন্ন নারায়ণের বয়স ৭০-এর কাছাকাছি, কাজেই অনুমান করা চলে মিস্ত্রির হাতকে হাতছানি দিয়ে ডেকে তিনি কোনোদিনই আনেননি। প্রসন্ন নারায়ণের বাবা প্রবোধ নারায়ণ শেষ বুঝি কবে একবার ঠাকুর দালানটা মেরামত করিয়েছিলেন। প্রসন্ন তখন ছোট, নন্দর বয়সে নন্দ এবাড়ির জাঁকজমক কিছুই দেখেনি, শুধু মায়ের মুখে গল্প শুনেছে। শুনেছে এত বড় বাড়ির আনাচ কানাচ পর্যন্ত ভর্তি হয়ে কত লোক বাস করে গেছে এখানে, আর কেমন করে তারা মরে হেজে বংশলোপ পেয়ে ভয়ে অথবা নিরুপায় হয়ে এই পাথরের গুঁড়োর মাল মশলায় গাঁথা আশ্রয় ছেড়ে পালিয়েছে। পালিয়েছে যেমন করে ভীত সন্ত্রস্ত পাখিগুলো বাসা ছেড়ে আর্তনাদ করতে করতে পালায়, বাসা বাঁধা গাছের গোড়ায় কাঠুরের হাত পড়লে। মার কাছে শুনেই জেনেছে নন্দ, এত বড় বিষয় সম্পত্তি
উড়ে পুড়ে নষ্ট হয়ে গেছে প্রসন্ন নারায়ণেরই অনাচারে আর অমিতাচারে। ঠাকুর দালানে বাইজির নাচ দিয়েছিলেন প্রসন্ন নারায়ণ, সেখানে ঝাড় লণ্ঠনের বাহারি বেশি বলে। এরপর আর বংশ থাকে? থাকে কি বিষয় সম্পত্তি, জাকজমক? শুধু বাড়িখানা নষ্ট করতে পারেননি প্রসন্ন নারায়ণ, হয়তো কোথাও কেউ বাধা দিয়েছে। কে জানে কে? মমতা, ভয়, সম্ভ্রমবোধ, লক্ষ্মীনারায়ণ মজুমদারের প্রেতাত্মা? কিন্তু নন্দকে কে আটকে রেখেছে এই প্রেতপুরীতে? নন্দ একটু ইতস্তত করে বলে ফেলে, এখন মনে হচ্ছে এর চাইতে সেবার সেই কি যেন স্কুলওয়ালাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেই ভালো হতো। তারা বরং যা হোক মেরামত করিয়ে নিয়ে। থামো নন্দ, বোকার মতন কথা বলো না, ধমক দিয়ে ওঠেন প্রসন্ন নারায়ণ। নন্দ থতমত খেয়ে চুপ করে গেল। কথাটা এই, বছর ৮-১০ আগে একটা স্কুল কর্তৃপক্ষ বোর্ডিং সমেত স্কুল বসাবার জন্য বাড়িটা ভাড়া নেবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু প্রসন্ন নারায়ণকে রাজি করাতে পারেনি। তাদের চেষ্টার মধ্যে নন্দরও সমর্থন রয়েছে দেখে প্রসন্ন তাকে ধমকে চুপ করিয়ে দিয়েছিলেন সেদিন। আজ নন্দ বিনীতভাবে স্মরণ করিয়ে দেওয়ার মধ্যে দিয়ে সেই দিনের সেই ধমকের উত্তর দিতে চাইছিল। ভাবছিল আজকে ভিতরে ভিতরে অবশ্যই আফসোস করতে হচ্ছে মামাকে সেদিনকার অবিবেচনার কথা স্মরণ করে, কিন্তু আজও ধমক দিলেন প্রসন্ন নারায়ণ। মামাকে কোনো দিনই বুঝতে পারে না নন্দ। বুঝতে পারে না যে লোক এককালে ফুর্তির টাকায় টানাটানি পড়ায় শহর কলকাতার সেরা পাড়ায় অবস্থিত ৮-১০খানা বাড়ি বেপরোয়া জলের দরে বেচে দিয়েছে, ঝুড়ো মাটির দরে বেচে দিয়েছে দেশের জমিদারি, ভিটেমাটি, ফলন্ত বাগান, ভরন্ত পুকুর, সেই লোকই এই বাড়িখানাকে এমন যক্ষের মতন আগলে বসে আছে কেন? ভাতের টাকার টানাটানি সত্ত্বেও। যে কোনো স্কুলকে ভাড়া দিলেই এখনো এই বাড়ি থেকে মাস গেলে ৫-৬০০ টাকা আসতে পারত। কিছুদিন আগে পর্যন্তও কত সময় কত বিয়ে পার্টি এক রাত্রের জন্য ২-৩০০ টাকা ভাড়া দিতে চেয়েছে। প্রসন্ন নারায়ণ রাজি হননি। অথচ সত্যি আজকাল নিতান্ত দৈন্যবস্থার মধ্যে কাটাতে হচ্ছে প্রসন্ন নারায়ণকে। ভাতে টান না পড়ুক, টান পড়েছে অম্বুরি তামাকে, গোলাপি আতরে, চুনট ধুতিতে, তবু সামান্যতম অংশও ভাড়া দিতে রাজি নন তিনি। দুখানা ঘর হলেই তো চলে যায় এখন বুড়োর, তবু কি আগলানো প্রবৃত্তি! এই বাড়িতে প্রসন্ন নারায়ণের এত মায়া কেন? বসত বাড়ি বলে? তাহলে দেশের ৭ পুরুষের ভিটে বেচলেন কি করে? কি জানি। মামাকে বুঝতে পারে না নন্দ, তবু ছাড়তেও পারে না। মজুমদারদের বিরাট গোষ্ঠী এই গোষ্ঠীপতিকে একে একে ছেড়ে গেছে, হয় জমের আকর্ষণে, নয় মুক্ত বাতাসের আকর্ষণে। নন্দ রয়ে গেছে, কিন্তু কেন? রয়ে গেছে কি প্রসন্ন নারায়ণেরই আকর্ষণে? যে কারণেই হোক, তবু নন্দ রয়ে গেছে প্রসন্ন নারায়ণের ধমক খেয়ে আর সংসারের শাসটি রেখে আষ্টি খেয়ে। কিন্তু আর যেন পারছে না নন্দ। এই দৈত্যের মতন বিরাট জনশূন্য বাড়িটা যেন ওকে হাঁ করে গিলতে আসে। সন্ধ্যা হলেই মনে হয় যেন সারা বাড়িতে কারা যেন সব চলে ফিরে বেড়াচ্ছে, খসখস করে সিঁড়ি দিয়ে উঠছে নামছে, ফিসফিস করে কথা বলছে। অথচ প্রসন্ন নারায়ণ এই প্রেতপুরীতে থাকবেনি, কাজেই নন্দও থাকবে। অবশ্য প্রসন্ন নারায়ণ তাকে বহুবার বলেছেন এই অভিশপ্ত বাড়ি আর তার বাসিন্দা মজুমদারের শেষ বংশধরকে ছেড়ে চলে যেতে। নন্দই রাজি হয়নি। প্রসন্ন নারায়ণ নন্দকে ধমক দিয়েই গড়গড়ার নলটা হাতে তুলে নিলেন, অর্থাৎ আর কথা বলবেন না। নন্দ একটু উসখুস করে উঠে গেল। উঠে যেতেই প্রসন্ন নারায়ণ ওর চলার দিকে তাকিয়ে মৃদু একটু হাসলেন, কৌতুকের হাসি। ছেলেটা এত বোকা, মনে করেছে কর্পোরেশনের তোড়জোড়ের মধ্যে যে নন্দর হাত আছে ১২ আনা, এ বুঝি বুঝতে পারবেন না প্রসন্ন নারায়ণ।
পাড়াপড়শি কোথা? পাড়াপড়শি কেউ নেই এর মধ্যে। তবু রাগ করলেন না প্রসন্ন নারায়ণ। সত্যি, দোষও দেওয়া যায় না ছেলেটাকে। এ বাড়িতে কি আর মানুষ টিকতে পারে? নেহাত নাকি ভালোবাসার টানে পড়ে আছে। সেই ভালোবাসার টানেই ও মামাকে ওর হিসেবে কোন ভালোবাসায় স্থানান্তরিত করতে চায়। আর একবার হাসলেন প্রসন্ন নারায়ণ। বোকাশোকা ছেলেটা, বোধ বুদ্ধি কত কম। ভাবলেন, কথা শেষ না হতেই উঠে গেল। একবার ডেকে না হয় বলে দিই, কর্পোরেশন অফিসে জবাব দিয়ে দাও, তোমরা এসে ভেঙে দিয়ে যাও, খরচ যা পড়বে ভাঙা ইট কাঠ বেচেই উঠবে। কিন্তু ডাকলেন না, বসে বসে তামাকই খেতে লাগলেন। নন্দ ওই ঘরে গিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, মামা কোনো সন্দেহ করেননি। আর একবার স্বস্তির নিঃশ্বাস ফেলল, এই বাড়ি থেকে মুক্তির আশায়। মা যতদিন ছিলেন দম আটকানো অনুভূতি কোনো দিন আসেনি। ছোটখাটো মাপের বিধবা মানুষটি, তবু তার উপস্থিতিতেই যেন সারা বাড়িটা ভরাট ছিল। অন্তত নন্দর কাছে তো ছিলই। মা কত ইচ্ছে করেছিলেন নন্দের বিয়ের জন্য, তখন রাজি হয়নি নন্দ। এখন মাঝে মাঝে ভাবে, করলেই হতো। বোধ করি এমন দম আটকানো ভাবটা আসতো না তাহলে। কিন্তু মাও তো কতদিন হলো মারা গেছেন, সেই স্কুল পার্টিটা আসার আগেই। ওদেরও চেষ্টা চরিত্র করে নন্দই আনিয়েছিল। মাঝে মাঝে বিয়ে পার্টিদেরও নন্দই খবর দেয়, আর আড়াল থেকে ফলাফল দেখে। কিন্তু ফলাফল তো আগেই বলা হয়েছে। প্রসন্ন নারায়ণ জানেন নন্দর এই দুর্বলতা, কিন্তু কোনোদিনই উদ্ঘাটিত করে দেননি তাকে। ও চলে ফিরে বেড়াবে, কথা কইলে কি না কয়ে চুপচাপ বসে থাকলেও সুনীতিকে মনে পড়ে যায়। ঠিক অমনি বোকাশোকা ছিল মেয়েটা, আর ছেলে মানুষই চালাকি খেলতে চেষ্টা করত প্রসন্ন নারায়ণকে লুকিয়ে। ওর মতনই অমনি প্রসন্ন নারায়ণকে জমের মতন ভয় করত, অথচ প্রাণের মতন ভালোবাসত। মায়ের আকৃতি প্রকৃতি দুই পেয়েছে ছেলেটা। সুনীতির কথা মনে পড়লেই শিরিষের কথা মনে পড়ে। মাতাল অবস্থায় বুঝতে না পেরে যাকে গুলি করে মেরে ফেলেছিলেন প্রসন্ন নারায়ণ। না, সত্যিই বুঝতে পারেননি। রাতের 10টার সময় কলা পাতায় মোড়া 2 গাছা জুঁই ফুলের গোড়ে মালা হাতে নিয়ে চুপি চুপি আসছিল চোরা কুঠিরের ছোট্ট সিঁড়ি দিয়ে। ফুলের গন্ধই ধরিয়ে দিল তাকে। নিজের ঘর থেকে দেখতে পেয়ে চোখ জ্বলে উঠল প্রসন্ন নারায়ণের, গায়ের সমস্ত রক্ত মাথায় চড়ে উঠল। চিনতে পারলেন না ও শিরিষ। ভাবলেন, সুনীতির রক্তের মধ্যেও বুঝি বংশের বিষ রক্ত ছটফটিয়ে উঠেছে। ওদের নাকি সেদিন ফুলশয্যার তিথি ছিল, তাই সুনীতি লুকিয়ে নিমন্ত্রণ করেছিল বরকে। বিনা নিমন্ত্রণে জামাই মানুষের শ্বশুরবাড়ি আসা প্রসন্ন নারায়ণ পছন্দ করতেন না বলে দাদাকে লুকোবার এই চালাকি সুনীতির। চোরকুঠুরির সিঁড়ির দরজা খুলে রেখে ঘরে এসেন্স ছড়ানো বিছানা পেতে নিঃশব্দ প্রতীক্ষায় বসেছিল সে। এখনো এক এক সময় ভাবেন প্রসন্ন নারায়ণ, নেশার ঝোঁকে দৃষ্টিশক্তি একেবারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল যদি, তো ঘ্রাণ শক্তি অত প্রখর থেকে গিয়েছিল কি করে? জুঁই ফুলের গন্ধে অমন চমকে উঠেছিলেন কেমন করে? আজও যেন মাঝে মাঝে সুনীতির গলা চেরা চিৎকারটা চোরা কুঠুরির দালানের কোণে কোণে আছড়ে পড়ে। দাদা, এ কি সর্বনাশ করলে গো! তবু প্রসন্ন নারায়ণকে ছেড়ে চলে যায়নি সুনীতি। মায়ের স্নেহে যেন আগলে রেখেছিল তাকে। সেদিন থেকে মদ প্রসন্ন নারায়ণ আর খাননি বলেও কতদিন মৃদু অনুযোগ করেছে। শরীরটা যে একেবারে ভেঙে যাচ্ছে দাদা। বরাবরের অভ্যাস হঠাৎ অমন ছেড়ে দিলে? ওষুধের মতন একটু আধটু খেলেও তো হয়। প্রসন্ন নারায়ণ মৃদু হাসতেন। তুই তো দেখছি ডাক্তার হয়ে উঠলি রে। না, মদ আর সে রাত থেকে ছন্নি প্রসন্ন নারায়ণ।
ছুঁতে পারেননি। মদের চেহারা মনে করতে গেলেই গুলি খাওয়া শিরিষের রক্তটা মনে পড়ে যায়। বোতলে বোতলে সেই রক্তটাই যদি ভরা থাকে, তো সে জিনিস খাওয়া যাবে কেমন করে? বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। নন্দ খাবার ডাক পাঠিয়েছিল বামুন ঠাকুরকে দিয়ে। খিদে নেই বলে ফিরিয়ে দিলেন প্রসন্ন নারায়ণ। তারপর নন্দ নিজে ছুটে এলো। হাত নেড়ে না জানিয়ে হাতের ইশারাতে ওকে চলে যেতে বললেন। জীর্ণ বিবর্ণ পালিশ ওঠা আরাম কেদারাটায় বসে থাকতে থাকতে ঢুলতে লাগলেন। তারপর যখন অনেক রাত হয়েছে, ঠাকুর চলে গেছে, আর নন্দ একটা ঘরে খিল বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, তখন চটিটা পা থেকে খুলে রেখে আলমারি থেকে ভারী একথলো চাবির গোছা নিয়ে আর একটা আলো হাতে করে আস্তে আস্তে তিনতলায় উঠে এলেন প্রসন্ন নারায়ণ। বহুকালের মধ্যে তিনতলায় ওঠেননি। সমস্ত ঘরে ঘরে তালা ঝুলছে। তালার চাবি চিনতে দেরি হচ্ছিল, তবু ধীরে ধীরে ধৈর্য ধরে একটির পরে একটি দরজা খুললেন প্রসন্ন নারায়ণ। পোড়ো বাড়ির চেহারা নিয়ে পড়ে আছে ঘরগুলো। কড়িকাঠ থেকে ঝুলছে ঝুলের ঝুড়ি। বর্ষায় ছাদ থেকে অজস্র জল পড়েছে। মেঝের জমানো ধুলোর ওপরে তার চিহ্ন। দেওয়ালের গায়ে বড় বড় ফাটল। ঠিক করেছে নন্দ কর্পোরেশনকে খবর দিয়ে। একেবারে ঠিক করেছে। এই বাড়ি ভেঙে নামানোই দরকার। একটির পর একটি তালা খুলে ফেলে রেখেই এগিয়ে যান। তিনতলায় সব গিন্নিদের এক একখানা ঘর ছিল। প্রসন্ন নারায়ণের মার, মেজ খুড়ির, খুড়ির আর ছোট খুড়ির। সেজ কাকা সুবোধ নারায়ণ বিয়ে করেননি। নিচের তলায় থাকতেন তিনি। পুজো পাঠ জপতপ নিয়েই নাকি তার কাটত। প্রবোধ নারায়ণ বলতেন ভিটকিলেমি। সেজ খুড়ি বলতেন নিচের তলায় থাকার সুবিধে আছে। বাড়ির কাছে পাথুরে ঘাটার যে বস্তিটা মজুমদারদেরই সম্পত্তি, সেইটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে টেনে টেনে অদ্ভুত একটা হাসি হাসতেন মেজ খুড়ি। বিধবা খুড়ি গলায় দড়ি দিয়ে মরেছিলেন, তদবধি তার ঘরে কেউ ঢুকত না সাহস করে। ঘরটা খুলতেই মনে পড়ল প্রসন্ন নারায়ণের। আর মার ঘরটা খুলতেই মনে হলো মা যেন স্নেহ কোমল কণ্ঠে ফিস ফিস করে বলে উঠলেন, কে প্রসন্ন, আয় বস। চিররুগ্না মা আজীবন তাকে বিছানায় শুয়ে থাকাই দেখেছেন প্রসন্ন নারায়ণ। ছেলেমেয়েরা সহজে কেউ তার ঘরে ঢুকতে চাইত না, তাই কেউ ঢুকলেই যেন তিনি বর্তে যেতেন। আলোটা উঁচু করে তুলে ধরলেন প্রসন্ন নারায়ণ। না, কোনোখানে জ্বলে উঠল না খুশিতে উজ্জ্বল অথচ রোগে ক্লান্ত বড় বড় দুটি চোখ। পালঙ্কের উপর বিছানা নেই। একখানা পায়া ভাঙা, ঘাড় গোজা, জরা জীর্ণ পালঙ্কের উপর যে গদির ধ্বংসাবশেষটা এখনো পাতা ছিল, তার তুলোগুলো ছিঁড়ে ছিঁড়ে ইঁদুরেরা মহোৎসব করেছে। বৃষ্টির জলে সেই ছেঁড়া তুলো ভিজে ওঠায় ঘরের তীব্র একটা ভ্যাপসা গন্ধ। ঘরের পর ঘর সব শেষ করে দালান বারান্দা সিঁড়ি পার হয়ে তিনতলা থেকে নেমে এলেন প্রসন্ন নারায়ণ। কিন্তু এ কি, ঘর যে আর ফুরোচ্ছে না, ফুরোচ্ছে না দালান বারান্দা। কত ঘর! আশ্চর্য, এত ঘর আছে বাড়িটায়। চক মিলানো বাড়ির 4 চকে ডবল সারি। এ সমস্ত ঘরগুলোয় লোক ছিল। ছিল বই কি, প্রসন্ন নারায়ণের ছেলেবেলাতেও আনাজ কানাজ পর্যন্ত ভর্তি লোক ছিল। বাড়ি গিজ গিজ করত। সবাইকে ভালো করে চিনতেন না প্রসন্ন নারায়ণ। কোথায় গেল সেই সব লোক? ভোজবাজির মতন মিলিয়ে গেল যেন। এখন শুধু প্রসন্ন নারায়ণ।
দোতলার সব ঘরগুলোয় তালা লাগানো নয়, কতগুলো শুধু শেকল তোলা। মাঝে মাঝে বোধ হয় ঝাড়া মোছাও হয় এগুলো। দক্ষিণের কোণের বারান্দার দিকে শুধু থমকে দাঁড়ালেন প্রসন্ন নারায়ণ। এর চাবি কি প্রসন্ন নারায়ণের এই গোছার মধ্যে আছে? লাগিয়ে লাগিয়ে দেখলেন, অস্থির হয়ে একই চাবি বারবার দেখতে লাগলেন। তালাটা যেন প্রসন্ন নারায়ণকে ব্যঙ্গ করে নীরব ঔদাসীন্যে ঝুলতে থাকলো। খুলবে না, এ দরজা খুলবে না। প্রসন্ন নারায়ণের স্ত্রীর ঘর, যে ঘরে প্রসন্ন নারায়ণ না, কই, কোনো দিন না। সুরবালার সঙ্গে কোনো দিন এই ঘরে রাত্রি যাপন করেননি প্রসন্ন নারায়ণ। আলোটা হাত থেকে নামিয়ে বন্ধ দরজায় হাত রেখে চুপ করে দাঁড়িয়ে রইলেন প্রসন্ন নারায়ণ, যেন নিঃশব্দ মিনতিতে ভিতরে যে আছে তাকে দরজা খোলবার অনুরোধ জানাচ্ছেন। না, কেউ খুলে দিল না, কোনোদিনই দিত না। মত্ততার অবসানে যদি কোনো রাত্রে প্রসন্ন নারায়ণ চুপি চুপি চোরের মতন ঘুমন্ত পুরীর সিঁড়ি দালান পার হয়ে এই ঘরের দরজায় এসে নিঃশব্দে মিনতি জানিয়েছেন, দরজা খুলে অভ্যর্থনা জানাত না সুরবালা। ছোট ছোট টোকা, ছোট ছোট ডাক দীর্ঘ নিঃশ্বাসের মতন বাতাসে ছড়িয়ে পড়ত। চোরের মতোই চুপি চুপি আবার ঘুমন্ত পুরী ডিঙিয়ে নেমে আসতেন প্রসন্ন নারায়ণ নিচের বৈঠকখানায়, যেখানে কিছুক্ষণ আগেও মত্ততার দাপাদাপি চলেছে, যেখান থেকে বিতৃষ্ণায় মুখ ফিরিয়ে আশ্রয় পাবার জন্যে ছুটে গিয়েছিলেন সুরবালার কাছে। কোনো কোনো দিন আবার অভিনয়ের ভূমিকা থাকতো আলাদা। চোরের মতন নয়, বীর দর্পে উঠে আসতো প্রসন্ন নারায়ণ। মত্ততার অবসানে নয়, মদমত্ত অবস্থাতেই জোরে জোরে ধাক্কা দিতেন, সঙ্গে সঙ্গে খুলে যেত দরজা। দরজা খুলেই লাউ ডগা সাপের মতন পিছলে পালিয়ে যেত সুরবালা। কোনো দিন তাকে ধরে ফেলতে পারেননি প্রসন্ন নারায়ণ। ধমকে উঠতেন, চিৎকার করতেন, সুরবালাকে খুন করে ফেলবেন বলে আস্ফালন করতেন। সেই সময় মালতী আসতো। গোয়ারের মতো চেঁচিও না বলছি, চুপ করো বলেই প্রসন্ন নারায়ণকে টেনে ঘরে পুরে খিল বন্ধ করে দিত মালতী। প্রসন্ন নারায়ণের সুদূর সম্পর্কের মাসতুতো বোন মালতী, সুরবালার মাইনে করা। সুরবালাই তাকে পাঠিয়ে দিয়েছে। মাইনে দেওয়ার কথাটা অবশ্য কানাঘুষোর কথা। অনেক দিন আগে নাকি বালবিধবা মালতী যেদিন সুরবালার কাছে গিয়ে নালিশ করেছিল, একলা পেয়ে প্রসন্ন নারায়ণ তার সর্বনাশ করেছেন, কেমন একটা অদ্ভুত হেসে সুরবালা বলেছিল, তা একরকম শোধবোধ হয়ে গেল ঠাকুরঝি, তুমি আমার সর্বনাশ করেছিলে আর আমার বর তোমার সর্বনাশ করেছে। এরপর যদি তুমি আমার হয়ে খাটতে রাজি থাকো, আমি তোমায় মাইনে দেব, সেও আর একরকম শোধবোধ হবে, দেখো ভেবে। প্রাণপণে তালাটা ধরে একবার টান মারলেন প্রসন্ন নারায়ণ, খুলল না। শুধু সুরবালার তীক্ষ্ণ হাসির মতন এক টুকরো তীক্ষ্ণ আওয়াজ হলো। দেওয়ালে পিঠটা ঠেসে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন প্রসন্ন নারায়ণ, সুরবালা যদি একদিনও অমনি করে টেনে নিয়ে বলতো, গোয়ারের মতো চেঁচিও না বলছি, চুপ করো, তাহলে কি পাথুরে ঘাটার মজুমদার বাড়ির এমন প্রেতপুরীর মতো অবস্থা হতো? অনেকদিন ভুগে ভুগে মারা গিয়েছিল মালতী। সুরবালা নাকি প্রাণ দিয়ে সেবা করেছিল তার। প্রসন্ন নারায়ণ সেসব খবর রাখেন না। তখন কেশরীবাইজি নতুন আমদানি হয়েছে লখনৌ থেকে। অনেকক্ষণ বোকার মতন দাঁড়িয়ে থেকে অনেক দিন আগের মতন চুপি চুপি দরজায় টোকা দিয়ে উচ্চারণ করলেন প্রসন্ন নারায়ণ, সুরবালা, যেন নিভৃতে ইষ্টমন্ত্র উচ্চারণ করলেন। ধীরে ধীরে নেমে এলেন প্রেতপুরীর দালান বারান্দা সিঁড়ি পার হয়ে।
চক মিলানো উঠানের ঘেরা বারান্দা পার হয়ে এসে দাঁড়ালেন বৈঠকখানার দরজায়, যে ঘরে এখন বাড়ির সমস্ত ভাঙা পুরনো আসবাবপত্র ডাই করা আছে। খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন অন্ধকারে। হাতের আলোটা সুরবালার ঘরের সামনে নামিয়েছিলেন, আর তুলে নিতে মনে পড়েনি। সদরের দুপাশে দুটো পাথরের মূর্তি, মানুষ প্রমাণ, সঙ্গিন উঁচানো, পাহারাদার সিপাইয়ের ভঙ্গি। সঙ্গিনের আগাটা শুধু ভেঙে গেছে, সেই দিকে চেয়ে একটু হাসলেন প্রসন্ন নারায়ণ। তারপর বেরিয়ে এলেন। ও, গেটে চাবি দেওয়া! আজও এ বাড়ির গেটে চাবি পড়ে? কে দেয়? নন্দ? শিরীষের ছেলে? শিরীষের ছেলে এখনো মজুমদার বাড়ি আগলায়? এ চাবি তো প্রসন্ন নারায়ণের কাছে নেই। লোহার গেটটা ধরে একবার ঝাঁকুনি দিতে চেষ্টা করলেন। পুরনো কবজা ক্যাচ ক্যাচ করে উঠল। শিউরে উঠলেন প্রসন্ন নারায়ণ। নন্দ শুনতে পেল না তো? না, শুনতে পায়নি নন্দ। লোহার গেট অটল হয়ে থাক, চোরা দরজা আছে। প্রসন্ন নারায়ণের অবিদিত নেই সেই দরজা। এই দরজার ওপিঠে পালকি দাঁড়াতো। প্রসন্ন নারায়ণের ঠাকুরমা নাকি গঙ্গা স্নানে যেতেন সেই পালকিতে। বেহারারা পালকি শুদ্ধ গঙ্গায় চুবিয়ে আনত। এ দরজা প্রসন্নর ঠাকুমার নির্দেশেই তৈরি। তারপর পালা বদলেছে। চোরা দরজা দিয়ে কত চোরাই কারবার চলেছে। প্রসন্ন নারায়ণের জানিতে অজানিতে কত অসংখ্য বার এমনই মাঝরাতে দরজা খোলা হয়েছে। দরজাটা খুলে ফেললেন। ঘুণ ধরা কাঠ আওয়াজ করল না। পথে এসে দাঁড়ালেন প্রসন্ন নারায়ণ। পিছু ফিরে একবার চোখ তুলে দেখলেন বিরাট দৈত্যের মতন বাড়িটাকে। এ কি, বাড়িটা এমন বীভৎস কুৎসিত লাগছে কেন? অনেক ছোট ছোট বাড়ির মাঝখানে একটা প্রকাণ্ড বাড়ি এত কুৎসিত দেখতে লাগে! এ কথা তো কোনো দিন জানা ছিল না প্রসন্ন নারায়ণের। ঠিক করেছে নন্দ কর্পোরেশনকে খবর দিয়ে এই বীভৎস বিরাট বাড়িটার মাথাটা ভেঙে নামিয়ে দেওয়াই উচিত। ধীরে ধীরে এগোতে লাগলেন প্রসন্ন নারায়ণ, যে পথ দিয়ে তার ঠাকুমার পালকি যেত। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প চোরা দরজা। গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ। গল্প শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। এ ধরনের আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকুন। আজ এই পর্যন্তই।